আমরা নিজেরা করতাম সেগুলো সমাধানের দায়িত্ব আমাদেরকে নিতে হয়েছে। এবং 5ই আগস্টের আগে এরকম একটা প্রোগ্রামে হয়তো আমি নিজেও এসে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তো এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা এবং কাজ করার নতুন সুরিত দায়িত্ব, সেটা আমরা পালন করার চেষ্টা করছি। আমরা এমন একটা সময়ে আমরা দায়িত্বটা পেয়েছি যখন বাংলাদেশ একটা ধ্বংসযজ্ঞের মতো পরিস্থিতিতে ছিল এবং এখনো অনেকগুলো জায়গাতেই আসলে পরিবর্তন আনাটা, উন্নতি করাটা সম্ভব হয়নি। সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিশেষ করে আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি আমাদের দিক থেকে, যারা এই অভ্যুত্থানের শহীদ এবং আহত, শহীদদের পরিবার এবং আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য কাজ করার আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি এবং নিচ্ছি। তারপরেও আমাদের কিছু ব্যর্থতার জায়গা রয়ে গেছে। পৃথিবীর আমি যখন হাসপাতালে গিয়েছিলাম, চোখের ডাক্তারদের সাথে যখন কথা বলছিলাম, তারা বললেন যে পৃথিবীর কোথাও চোখের ভেতরে স্প্লিন্টার কিভাবে বের করা হয় এই ধরনের কোনো অপারেশন কিংবা এ ধরনের কোনো চিকিৎসা বিজ্ঞানে এর কোনো নজির নেই। কিন্তু আপনারা জানেন যে প্রায় সহস্রাধিক আমাদের আহত আছেন যাদের চোখের ভিতরে স্প্লিন্টার রয়েছে। এবং বাংলাদেশে সিএমএইচই প্রথমবারের মতো প্রায় 50 জনের মতো সফলভাবে সেই স্প্লিন্টার বের করতে সফল হয়েছে। এবং সেই চিকিৎসার জন্য অনেক ধরনের দাবিও এসেছে এবং আপনারা আপনাদের দিক থেকে বলেছেন। এখন পর্যন্ত যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে আমি কিছু বলতে চাই। যে চিকিৎসার যে খরচের ব্যাপার, আমাদের উপর হত্যাযজ্ঞ চালানো হয়, আন্দোলনে যখন গুলি করা হয়, প্রথম দফার পর আপনারা জানেন 18 তারিখ থেকে যে হত্যাযজ্ঞ চালানো হয়, 5 তারিখ পর্যন্ত তাদের কোনো প্রকার চিকিৎসাই আসলে হয়নি। এবং সরকারি অনেকগুলো মেডিকেল কলেজে বলেও দেওয়া হতো যে এদেরকে ঠিকভাবে চিকিৎসা যেন না দেওয়া হয়। এবং অনেকেই তখন প্রাইভেট অনেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, সেখানে তাদের অনেক খরচ হয়েছে, অনেকের জমি জমা পর্যন্ত বিক্রি করতে হয়েছে। আমরা বলেছি যে যাদের ইতিপূর্বে বিভিন্ন হাসপাতালে খরচ হয়েছে সেটা সরকারের পক্ষ থেকে সেই ব্যয়ভার বহন করা হবে। এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে পিজি হাসপাতালের সাথে যে সুপার স্পেশালাইজড হসপিটালটা করা হয়েছিল, বিশেষ করে ভিআইপিদের জন্য। আপনারা তো জানেন বাংলাদেশে ইতিপূর্বে ভিআইপিদের জন্য বিশেষ যত্ন সহকারে অনেক কাজ করা হতো। সেই সুপার স্পেশালাইজড হসপিটালটা ব্যবহার উপযোগী ছিল না, সেখানে জনবল ছিল না এবং যথাযথ প্রশাসন ছিল না। আর সেটাকে শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বিশেষভাবে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এবং সেখানে আহতদেরকে স্থানান্তর করা হচ্ছে। এবং আমি এখান থেকে এটা আহ্বান জানাতে চাই, দেশের বিভিন্ন প্রান্তে এখনো যারা হাসপাতালে যথাযথভাবে চিকিৎসা পাচ্ছেন না, তারা সুপার স্পেশালাইজড যে হসপিটাল আছে সেখানে আসতে পারেন। সেটা আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং সেখানে আনার প্রক্রিয়া সরকারের পক্ষ থেকেও চালানো হচ্ছে। আপনারা জানেন খুব রিসেন্টলি উপদেষ্টা পরিষদে একজন প্রতিমন্ত্রী হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডক্টর সাইদুর রহমান তিনি যুক্ত হয়েছেন। তিনি বিএসএমএনইউর ভিসি ছিলেন, একজন অভিজ্ঞ ডাক্তার। ওনাকে শুধুমাত্র নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানের আহতদের চিকিৎসা যেন ভালোভাবে হয় সেটা নিশ্চিত করার জন্য। উন্নত চিকিৎসার জন্য পাঠানোর প্রক্রিয়া চলমান আছে, কিন্তু এক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জেস আছে। আপনারা জানেন যে আমাদের আহতদের অনেকের বয়স 18 কম, অনেকের পাসপোর্ট নেই। সুতরাং এই প্রসেসগুলো করতে করতে সময় ক্ষেপণ হচ্ছে, সেটার জন্য আমরা দুঃখিত। তবে এক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা কমিটি করা হয়েছে। তারা শুধুমাত্র যেন দেশের বাইরে যাদের চিকিৎসার প্রয়োজন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ফাস্ট ট্র্যাকের মাধ্যমে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো যায় সেটা দেখভাল করবেন। আমাদের ঋণ এবং লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। সুতরাং সেই একটা পরিস্থিতি থেকে দেশের অর্থনীতিকে সচল রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে আমরা যেন দেউলিয়াত্বের দিকে না যাই, সেই
সেটা নিশ্চিত করার জন্য আমাদেরকে কাজ করে যেতে হচ্ছে। এবং এর বাইরেও দেশে যেহেতু একটা গণতান্ত্রিক পরিবেশ 16 বছরের ফ্যাসিবাদের পরে তৈরি হয়েছিল, সেই পরিবেশে সবাই তাদের বঞ্চনা, বৈষম্য এবং দাবিগুলো নিয়ে আমাদের কাছে আসছিল। খুবই স্বল্প সময়ে সেগুলো বাস্তবায়ন করার জন্য এক ধরনের চাপ আমাদের উপর ছিল। এমনও সময় গেছে আমি সচিবালয়ে আসলে ঢুকতে পারিনি, সচিবালয়ের সামনে ব্লকেডের কারণে কিংবা সচিবালয়ের সামনে মিছিলের কারণে। সেক্ষেত্রে আমাদের কাজে অনেক ব্যাঘাত ঘটেছে এবং আমরা সঠিকভাবে আসলে অনেকগুলো দায়িত্বই পালন করতে পারিনি। আমাদের এদিক থেকে আমাদের যেই গতিতে আসলে কাজ করার কথা ছিল, বিভিন্ন চ্যালেঞ্জের কারণে, একটা প্রশাসনিক চ্যালেঞ্জ আছে, একটা আর্থসামাজিক বাস্তবতা আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ক্ষতি হয়েছে, এই সব কিছু মিলিয়ে আমাদের এই পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে। তবে অতি দ্রুত সময়ের মধ্যে এটা আপনাদেরকে আমি আশ্বাস দিতে চাই, যে চ্যালেঞ্জগুলো এখনো আছে সেগুলো আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে পারবো। আমি জাহাঙ্গীরনগরের বিষয়ে কিছু কথা বলতে চাই। আমার প্রোফাইল আপনারা পাবেন যে 2019-20 সালের দিকে হয়তো একটা স্ট্যাটাস আছে। আমি তখন জাহাঙ্গীরনগরে ঘুরতে এসে তখন বলেছিলাম যে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী যদি আমি হতে পারতাম সেটা আমার জন্য অনেক সৌভাগ্য হতো। আসলে আমার ব্যক্তিগত নেচারের সাথে জাহাঙ্গীরনগরটাই বেশি যায়, কিন্তু বিভিন্ন কারণে সেটার হয়ে ওঠেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি, এখনো করছি। আমি মাস্টার্সের স্টুডেন্ট। আসলে শেষ করতে পারবো কিনা জানি না। আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। 2019 সালের অক্টোবরে যখন আবরার ফাহাদকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে বুয়েটে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, সেই সময়টাতে আমি, আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম ভাই সহ আরো কয়েকজন আমরা তখন ঘুরতে এসেছিলাম। সেই সময়টাতে আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘটনা জানতে পারলাম, আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে, ওই সময়ের পরিস্থিতি আপনারা জানেন যে প্রত্যেকটা ক্যাম্পাসে কিভাবে নির্যাতন নিপীড়ন চালানো হতো, একটা ছেলে নামাজ পড়লে তাকে কিভাবে ধরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করা হতো। সেই পরিস্থিতিতে আমরা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থাতে সিনিয়রদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম যে এটা নিয়ে আমাদের প্রতিবাদ করতে হবে, তখন আমাদের সিনিয়রদের থেকেও এই ধরনের কথা আসছিল যে ছেলেটা কি শিবির কিনা, বা ছেলেটা কি ভিন্ন কোনো কারণে এই ধরনের ঘটনা ঘটলো কিনা, এটা দেখে প্রোগ্রাম দিতে। এর আগে কোনো প্রোগ্রাম না নেওয়ার জন্য আমাদেরকে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তারপরে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেই ঘোষণা করেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে 11টা বাজে আমরা একটা প্রতিবাদ মিছিল করব, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা সেই প্রতিবাদ মিছিলটা করেছিলাম। এবং আপনারা জানেন যে আমাদের যেই এই অঞ্চলের মানুষের, এই অঞ্চলের বাংলাদেশের মানুষের দেশপ্রেমকে ধারণ করে আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই আবরার ফাহাদের আত্মত্যাগের মাধ্যমে একটা ভিন্ন গতি পেয়েছিল। এবং সেই লড়াই আমাদের এখনো আছে, সামনের দিনগুলোতেও আছে। এবং সেই লড়াইয়ের একটা অংশ হিসেবেই 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান আংশিক সফল হয়েছে আমি বলবো। কারণ আমরা আমাদের যে এক দফা সেখানে দাবি দিয়েছিলাম শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এখনো সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সম্পূর্ণরূপে সম্ভব হয়নি। আপনারা জানেন যে এখনো কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। এখনো বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পরিসরে পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রে অংশগ্রহণের কথা বলে আওয়ামী লীগকে আবার নির্বাচনের মাধ্যমে, নির্বাচনে অংশগ্রহণ করানোর সুযোগ দেওয়ার মাধ্যমে ফিরিয়ে আনার নানা ধরনের চক্রান্ত চলছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা যখন সরকারের পক্ষ থেকে আমরা বলি, রাজনৈতিক দলগুলোর অনেকেই তখন তাদের বক্তৃতায়, কথায় সেটা বাধা দেওয়ার চেষ্টা করছেন, আপনারা দেখেছেন।
আমরা ডেমোক্রেসির কথা বলে পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাসগুলো চাপ দেওয়ার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না বা কিংবা নির্বাচন থেকে তাদেরকে দূরে রাখা যাবে না। অথচ আমাকে জার্মান একজন সাংবাদিক একটা ইন্টারভিউ দেওয়ার সময় বলছিলেন যে আপনারা কি আপনাদের থেকে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিংবা এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হবে, সেটা কি গণতন্ত্রের জন্য হুমকি কিনা? তা আমি তাকে বলেছিলাম যে আপনারা নিজেরাই 1945 সালে ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং নাৎসি পার্টি এখনো নিষিদ্ধ অবস্থায় আছে। তো সেখান থেকেই বোঝা উচিত যে বাংলাদেশে আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত। বছরে এদেশে ফ্যাসিবাদী আওয়ামী শক্তি গড়ে তুলেছে, সেটা শুধু রাজনৈতিক না, সেটা একই সাথে সামাজিক এবং সাংস্কৃতিক। সুতরাং প্রতিটা ক্ষেত্রে এই ফ্যাসিবাদীদেরকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। প্রতিটা ক্ষেত্রে তাদের কাউন্টার ন্যারেটিভ, কাউন্টার বয়ান নির্মাণের মাধ্যমে সমাজে তার পক্ষে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদেরকে ফ্যাসিবাদ যাতে কোনোভাবে আর ফিরে না আসে সেটা নিশ্চিত করার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। এজন্য আমি মাঝে মধ্যে বলি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ৭১ স্বাধীনতার পরেও বলেছিলেন যে আমার সংগ্রাম শেষ হয় নাই। এজন্য আমি মাঝে মধ্যে বলি যে আমাদের এই জেনারেশনের সংগ্রাম এখনো শেষ হয় নাই, আমাদেরকে আরো দীর্ঘদিন এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। তবে সেই সংগ্রাম যে প্রতিবার অস্ত্রের সামনে দাঁড়িয়ে গুলি খেয়ে চালিয়ে যেতে হবে তা নয়, আমাদেরকে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রতিটা ক্ষেত্রে নিজেদের ক্রিয়েটিভিটি, নিজেদের উদ্যম এবং সাহসের পরিচয় দিয়ে সেই সংগ্রাম চালিয়ে নিয়ে যেতে হবে। সরকারের পতনের আগে বিভিন্ন সময়ে ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর জন্য ছাত্র সংসদের দাবি করে আসছিলাম। এখন যেহেতু আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং এখানেও এই দাবিটা এসেছে, আমরা মনে করি গণতান্ত্রিক চর্চা শুরুটাও সেই ক্যাম্পাসগুলো থেকে হওয়া উচিত যে ক্যাম্পাসগুলো থেকে ফ্যাসিবাদ পতনের আন্দোলনের শুরু হয়েছিল। এবং জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সকল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যাপারে আমি ক্যাবিনেটে আলোচনা উত্থাপন করব। প্রতিটি সময় যখন আমরা আশা হারিয়ে ফেলছিলাম, যখন আমাদেরকে ক্যাম্পাস থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছিল, বিভিন্ন জায়গায় আমাদেরকে পরাজিত হতে বাধ্য করা হচ্ছিল, থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদেরকে প্রেরণা জুগিয়েছে। প্রায় কয়েকটি ঘটনার কথা আমাদের সম্মানিত শিক্ষকরা বললেন, সেই ঘটনাগুলো আমাদের মধ্যে নতুন প্রেরণা জুগিয়েছে। একজন সম্মানিত শিক্ষিকা আছেন, তিনি শেখ হাসিনার ছবি যখন সরিয়ে ফেললেন সেটা আমাদেরকে প্রেরণা জুগিয়েছে এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার এবং এক দফাকে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার। সামনের দিনগুলোতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অপরাজিত মনোভাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশের স্বার্থে রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি এবং সেই অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমি আমার জায়গা থেকে কাজ করব এবং আপনারাও অংশীজন হয়ে আগামী বাংলাদেশ যেন আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি, একটি এমন বাংলাদেশ আমরা যেন গড়তে পারি যেখানে কখনোই আর কোনো প্রকার ফ্যাসিবাদী ব্যবস্থা কিংবা স্বৈরাচারী ব্যবস্থা ফিরে না আসতে পারে, সেই পথে আপনাদেরকে পাশে পেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।